আরাকান আর্মিতে বাংলাদেশের অনেক যুবক লড়াই করছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে। দেশে ট্রেনিং দিয়ে পাঠানো হয় সীমান্তের ওপারে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর অনেক এলাকা। ভারী কিংবা অতি ভারী বৃষ্টিতে দেখা দেয় বিপর্যয়। জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনার তাগিদ। বিপুল অর্থ আত্মসাতে অভিযুক্ত ব্যক্তিকে সিইও নিয়োগ দিয়েছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স। 150 কোটি টাকার বেশি লোপাটে তার সংশ্লিষ্টতা পেয়েছেন গোয়েন্দারা। হরমুজ প্রণালীতে আবারও নৌ অবরোধ ট্রাম্প প্রশাসনের। এবার ইরানের বিপ্লবী গার্ড IRGC-কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। টার্গেট করা যুবকদের চাকুরি ও উন্নত জীবনের স্বপ্ন দেখে স্থানীয় এজেন্টের মাধ্যমে পার করা হয় দুর্গম সীমান্তে। এরপর সামরিক প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় যুদ্ধে। গত কয়েক বছর ধরে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিতে যোগ দিয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে বান্দরবানের পাহাড়ি অনেক যুবক। এছাড়া কয়েকজন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আরাকান আর্মির এজেন্টদের সহায়তারও অভিযোগ উঠেছে। পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠি, নামের তালিকা, পর্যালোচনা ও ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আব্দুল আজিজ মুন্নার ক্যামেরায় মাসুদুল হকের বিশেষ প্রতিবেদন। বান্দরবান আমতলী মারমাপাড়ার লাসিংনু মারমা 7 বছর আগে যোগ দেন আরাকান আর্মিতে। গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ মেলেনি লাসিংনু মারমার। পরিবারের দাবি তার সাথে সম্পর্ক নেই দীর্ঘদিন। পুলিশের বিশেষ শাখার 147 জনের তালিকায় প্রথমেই তার নাম। বলে যায়নি, তো জানিও না। মা বাবারে কিছু জানছে, পরে জানছে আর কি। জানার পরে তো অনেক বকাবকি করছি, সে অনেক কিছু বলে, তারপরে শুনে নাই এরকম। তালিকায় 2 নম্বরে আছে বান্দরবান 4 নং ওয়ার্ডের সুয়ালক ইউনিয়নের হেডম্যান পাড়ার মংসিংনু মারমা। 7-8 বছর আগে যোগ দেন আরাকান আর্মিতে। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি তার পরিবারের সদস্যরা। নিখোঁজ শুনছে আর কি, হয়েছে 5-6 বছর মতো হয়েছে, জানি না, ওর পরিবারও জানি না। গেল 23 ফেব্রুয়ারি নাখাংছড়ির আমতলী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 1,75,000 মিয়ানমারের মুদ্রাসহ আরাকান আর্মির 3 সদস্যকে আটক করে বিজিবি। গত 2রা জুলাই নাখাংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির সদস্য ও বাংলাদেশি নাগরিক থেতে মারমাকে আটক করে বিজিবি। আম্মুর সঙ্গে তারা যোগাযোগ করছে, এভাবে পড়াশোনা বিষয় নিয়ে যাবে, তারপর ওখান থেকে আমাকে ঢুকে দিছে ওখানে। যে কোনো ধরনের অনুপ্রবেশ ও আইন বহির্ভূত কর্মকাণ্ড ঠেকাতে কঠোর নজরদারিতে বিজিবি। সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নজরদারি ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর কথা জানান কর্মকর্তারা। যে ব্যক্তি এসছে সে নিজেকে বলেছে সে আরাকান আর্মির সদস্য হিসাবে নিজেকে দাবি করেছে এবং সেখানে সে প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ নিয়ে কিছুদিন যুদ্ধ করেছে। আমাদের অনেক আধুনিক যন্ত্রপাতি আমরা আমাদের বর্ডারে সংযুক্ত করেছি। সুতরাং আমরা এখন অনায়াসে এই সমস্ত ট্রেসপাস যেগুলি হয় সেগুলি আমরা ডিটেক্ট করতে পারি এবং সেগুলি আটক করতেও সক্ষম হই। 2025 সালের এপ্রিলে থানচিতে মারমা জনগোষ্ঠীর জলকেলি উৎসবে আরাকান আর্মির সদস্যদের যোগ দেওয়ার ঘটনায় শুরু হয় তোলপাড়। এরপর তদন্তে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। গেল বছরের 4 নভেম্বর পুলিশের বিশেষ শাখা থেকে চিঠি ও একটি তালিকা পাঠানো হয় পুলিশ সদর দপ্তরে। তালিকায় বান্দরবানের বিভিন্ন এলাকার 147 জনের নাম রয়েছে। তারা সবাই আরাকান আর্মির সাথে যুক্ত। তালিকার অধিকাংশই পাহাড়ি যুবক। কোনো বাঙালির নাম না থাকলেও কারো কারো সংশ্লিষ্টতা থাকার ধারণা গোয়েন্দাদের। অনুসন্ধানে জানা যায় আরাকান আর্মিতে অন্তর্ভুক্ত করতে এলাকাভিত্তিক এজেন্টদের নানা পরিচয়ে পাঠানো হয় বাংলাদেশে। স্থানীয় এজেন্টদের মাধ্যমে বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রামের সাতকানিয়ার পাহাড়ি যুবকদের দুর্গম সীমান্ত দিয়ে পার করা হয় যুদ্ধ করতে। এজেন্টদের সহায়তার অভিযোগ রয়েছে কিছু বাংলাদেশির বিরুদ্ধে। সহায়তাকারী ও এজেন্টের তালিকা করছে পুলিশ। চাকরির প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে, হয়তোবা
তাকে পরবর্তীতে মানে যুদ্ধক্ষেত্রে তাকে ব্যবহার করা হয়েছে। যারা মিডিয়েটর হিসেবে কাজ করেছে বিভিন্ন সংস্থা মিলে আমরা তাদেরকেও চিহ্নিত করছি। আমাদের কাছে যদি অ্যাকুরেট তথ্য আসে যে এই ব্যক্তি ওখানে ওই পাশে ওদিকে যে যুদ্ধে জড়িয়েছে, আমরা অবশ্যই নজর রাখবো তার পরিবার, তার আত্মীয় স্বজন এবং তার গতিবিধি। আমরা এমনভাবে নজর রাখবো যে সে যেন দ্বিতীয়বার এই কাজটি আর করতে না পারে। এই ধরনের ঘটনা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। প্রশিক্ষণটা সে নিচ্ছে সেটা ঝুঁকি, আরেকটা হচ্ছে সেখানে গিয়ে সংঘাতে জড়ানো, সেটা একটা ঝুঁকি, এবং ইন দ্য লং রান এটা পুরো বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এটা যদি হয়ে থাকে, এটা একটা মারাত্মক ঝুঁকি তৈরি করে ফেলেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশকে বা বাংলাদেশের যারা নীতি কৌশল প্রণেতা আছেন তাদেরকে অবিলম্বে এই বিষয়টা থেকে দৃষ্টি দেওয়া এখন উচিত। বাংলাদেশ মিয়ানমার 271 কিলোমিটার সীমান্তের বড় একটি অংশে নেই কাঁটাতারের বেড়া। 2023 সালের পর থেকে বাংলাদেশ সীমান্তের নতুন প্রতিবেশী মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের নানা তৎপরতায় অরক্ষিত সীমান্তের সুরক্ষার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি নিরাপত্তা আরও জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। বান্দরবানের বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে মাসুদুল হক, ডিবিসি নিউজ। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে দেখা দেয় জলাবদ্ধতা, আর ভারী কিংবা অতি ভারী বৃষ্টিতে দেখা দেয় বিপর্যয়। এই সংকট আজকের নয়, অনেক বছরের। নানা প্রকল্পের ডামাডোল ও হাজার কোটি টাকার বাজেটেও পরিস্থিতির সামান্যতম উন্নতি হয়নি। গতানুগতিকভাবে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে সিটি কর্পোরেশন। এই বাস্তবতায় ঢাকার জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। বর্ষাপ্রিয় বাঙালির বৃষ্টি অনেক কাঙ্ক্ষিত হলেও তাই হয়ে ওঠে দুর্ভোগের বড় কারণ। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর সড়ক ও অলিগলি। জনঘনত্বের এই মেট্রো সিটিতে চলাচল ও স্বাভাবিক কাজকর্মে ব্যাপক ভোগান্তি হয় নগরবাসীর। জলাবদ্ধতার এই দুর্ভোগ আজকের নয়, অনেক বছরের। বৃষ্টির পানি নিষ্কাশনে প্রায় অর্ধযুগ আগে বড় উদ্যোগ নেয় দুই সিটি কর্তৃপক্ষ। 2020 সালের ডিসেম্বর ওয়াসার কাছ থেকে নিয়ে নেয় প্রায় 80 কিলোমিটারের 26টি খাল এবং 385 কিলোমিটারের নালা। কিন্তু যেই লাউ সেই কদু, জলাবদ্ধতা পরিস্থিতির কোনো উন্নতি নেই। প্রকল্পের ডামাডোলে কয়েক বছরে হাজার কোটি টাকা বেশি বরাদ্দ হলেও দৃশ্যমান কোনো উন্নতি নেই। এবার ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড ভাঙার পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। ফলে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জলাবদ্ধতার এই বিভীষিকা থেকে যে কোনো মূল্যে পরিত্রাণ চায় নগরবাসী। এখানে রাস্তাঘাট সমস্যা দেখেই তো সুরেজ লাইন ঠিক নাই, পলিথিন সমস্যা, এই জন্য মানুষ পানি বৃষ্টি হলেই জমে যাচ্ছে। পুরো রাস্তা ভেঙে গেছে পানির জন্য, মানুষজন যাইতে পারে না, খুবই সমস্যা এখানে। এদের কাজ তো কিছু হয় না, যেভাবে সরকার বলে জনগণ তো ভোগান্তির মধ্যে পড়েই থাকে। ঢাকা উত্তর সিটিতে 19টি খাল রয়েছে, যার মোট দৈর্ঘ্য 100 কিলোমিটারের বেশি। খোলা ও পাইপ নালা মিলিয়ে রয়েছে প্রায় 1200 কিলোমিটার। আর দক্ষিণ সিটিতে রয়েছে 26টি খাল এবং 1300 কিলোমিটারের বেশি নালা নর্দমা। নথিপত্রে এত খাল নালা থাকলেও বাস্তবে পানি নামার পথ সচল নয়। বৃষ্টির পানি প্রথমে সড়ক থেকে নালায়, পরে কালভার্ট ও খাল হয়ে আউটলেট দিয়ে নদীতে যাওয়ার কথা। এই পথের কোনো একটি অংশ বন্ধ, সরু বা বিচ্ছিন্ন হলে পুরো অবস্থার সক্ষমতা কমে যায়। ঢাকার বিভিন্ন অংশেই এর কোনো না কোনো একটি সমস্যা রয়েছে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই সিটির স্থায়ী পাম্প 8টি, দক্ষিণে 3টি, উত্তরে 5টি। এবার ভারী বর্ষণে খাল এবং নদীর পানি বেড়ে যাওয়ায় পাম্প দিয়ে পানি অপসারণে ব্যাগ পেতে হচ্ছে। এই বাস্তবতায় আরও বেশি পাম্পের প্রয়োজনীয়তার কথা বলছে সিটি কর্তৃপক্ষ। টেকসই সমাধানের লক্ষ্যে সমন্বিত মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং IWM এবং বিশ্বব্যাংকের সহায়তায় ড্রেনেজ নেটওয়ার্ক, খাল, আউটলেট, পাম্পিং স্টেশন সহ পুরো পানি নিষ্কাশন ব্যবস্থা একীভূত কাঠামোয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খাল পুনরুদ্ধার, ড্রেনেজ উন্নয়ন, পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ নানা উদ্যোগের কথা জানালো সিটি কর্পোরেশন। যেই জায়গায় জলাবদ্ধতা হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন, আমরা সেটা নিয়ে কাজ করে অতি দ্রুত সময়ের মধ্যে সেই আগামীর জন্য আমরা তৈরি করে ফেলব। 33টা স্পট আছে যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়। সেই পানিগুলোকে দ্রুত সময় নিষ্কাশনের জন্য আমরা ব্যবস্থা
গ্রহণ করেছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে কোনো মহাপরিকল্পনা না থাকায় আসছে না স্থায়ী সমাধান। ঢাকা শহরে কয়েক হাজার পুকুর ছিল, এখন সেটা কয়েকশোতে এসে ঠেকেছে। তাহলে আমরা উন্নয়নের নাম দিয়ে সব জায়গাতে কি পানি যাবার পথটাকে রুদ্ধ করেছি, পানি ধারণ করার পথটাকে রুদ্ধ করেছি। পুরো প্ল্যানটাকে একটা নেটওয়ার্কের মধ্যে সাজাতেই এখনো পারিনি। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ তার। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। পানি কমায় চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে ধানের বীজতলা ও সবজির ক্ষেত। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনায় সে আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে কক্সবাজারের সদর, রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফে। তবে পেকুয়া ও মাতামুহুরীর নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী অনেকেই। রাঙামাটির সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু নিম্নাঞ্চল এখনও পানির নিচে। একই চিত্র খাগড়াছড়ির দীঘিনালারও। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয় 25 গ্রাম। ধীরে ধীরে পানি নামতে শুরু করায় ক্ষতি নিয়ে ভাবছেন স্থানীয়রা। ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধান, শাকসবজি ও মাছের ঘেরে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত সাতক্ষীরা। পৌরসভা সহ 7টি উপজেলার বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ। ভোগান্তিতে দিন পার করছে মানুষ। ধানের জমি নষ্ট, আর রাস্তাঘাট বড় বড় বাঙ্গাল হয়েছে। এখন তো চলাফেরা আমরা কষ্ট করে তোমার ঠিকঠাক না করা হয়েছে, হয়ে গেছে। টিন টুন কোনো কাজে লাগাইবার ব্যবস্থা নেই। ভাগসাগও করতে হয় না, খাবারও কোনো সুবিধা না হয়। আপনারও সিরাটে খাই। পার্বত্য জেলা বান্দরবানায় বন্যার পরিস্থিতির উন্নতি হচ্ছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজ আবহাওয়া কেমন দেখছেন? বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে পাহাড়ের অধিবাসীরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, আজকের যে আবহাওয়াটা সেটা কিন্তু গতকাল সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রোদের যে ওঠার বিষয়টা সেটা কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। কোনো ধরনের বৃষ্টি সেই গতকাল সকাল থেকে কিন্তু হচ্ছে না। এর পাশাপাশি যদি বলতে চাই, যারা পানিবন্দী ছিলেন এতদিন 7 থেকে 8 দিন, তারা এই বান্দরবান বাজালিয়া যে গ্রামটি আছে, এলাকাটি আছে, সেই বাজালিয়া মানুষ তারা কিন্তু প্রত্যেকেই তাদের যে পাহাড়ের উপরে যারা আত্মীয়স্বজন আছে তার সেখানে ছিলেন, এছাড়া আশ্রয়কেন্দ্র ছিলেন, তারা আবার কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে এবং কি নতুন করে লড়াই করছে। এই জন্য তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠানটাও কিন্তু একবারে দেখতে পাচ্ছেন ধ্বংস হয়ে গেছে, ভেসে গেছে বলা যায়। আবার নতুন করে সেই ব্যবসা প্রতিষ্ঠানকে গড়ে তোলার যে ভাবনা বা প্রস্তুতি সেটাই কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করতেছে। এবং কি আরেকটি বিষয়, যে যেখানে বাসা বাড়িগুলো যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার যারা এই ঘরের মানুষ তারা কিন্তু ঘরে ফিরতে শুরু করেছেন। এবং কি তারা যে আবার নতুন করে, আপনি যদি একটু দেখানোর চেষ্টা করব, যে তাদের আসবাবপত্র বা যে ঘরে যা যাবতীয় যে জিনিসগুলো ছিল সেগুলো আসলে যতটুকু রক্ষা করতে পেরেছে তারা কিন্তু রক্ষা করেছেন, আর যেগুলো করতে পারেনি সেটা একটা ক্ষতির কারণ হয়ে গেছে। এবং কি তারা তাই অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়েছেন যে এই ক্ষতি পূরণ কবে নাগাদ পুষাবে বা সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। দেখতে পাচ্ছেন যে ঘরের আসবাবপত্রগুলো বাইরে রাখা হয়েছে, যেগুলো এতদিন এই পানির মধ্যে ছিল, তারা সেগুলো কিন্তু আসলে উদ্ধার করে আবার নতুন করে বলতেছেন। আমি একটু জানতে চাই, আপনারা কতদিন পাহাড়ে ছিলেন এবং কি এসে আপনারা কি করছেন, আসলে কি কি ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের বাড়িগুলো তো অনেকগুলো আসবাবপত্র ক্ষতি হয়েছে। আমরা 8 তারিখে বাইরেছি বাড়ি থেকে, আজকে 14 তারিখে ঢুকছি। আসবাবপত্র বাইর করে আবার কাজ করতেছি আর কি। ক্ষয়ক্ষতি কিন্তু আমাদের প্রচুর পরিমাণ হয়েছে। ফ্রিজগুলো, আসবাবপত্র, হাট টেবিল, ওগুলো অনেক ক্ষতি হয়েছে। ধান চাউল ওগুলো। আর্থিক সহায়তা পেয়েছেন কারো কাছ থেকে? কোনো ধরনের থেকে অল্প ইচ্ছর আসছিল, কালকে এমপি সাহেবের অধীনে 10 কেজি চাল দিছিল। এই টুকটাক অল্প অল্প আসছিল, আজকে শুকনো খাবারই এগুলো আর কি। শুনছিলেন আসলে শ্রাবন্তী, যে এই যে ক্ষতি, সেই ক্ষতি আসলে আর্থিক সহায়তা মাঝে মধ্যে যেটা হচ্ছে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই পানি চলে যাওয়ার পরে যে পানিবাহিত রোগগুলো হয় সেগুলো প্রয়োজনীয় যে চিকিৎসা সেবা প্রদান করবে স্বাস্থ্য কর্মকর্তারা কিংবা তারা যে পাবেন সাধারণ মানুষ, সেই বিষয়টা কিন্তু একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ কোথাও সেই চিকিৎসা সেবা পাচ্ছে না, এতে করে শিশু সহ প্রত্যেকেই আসলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তো এই ছিল আসলে এখান থেকে শ্রাবন্তী সবশেষ। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU এর তদন্তে বিপুল অর্থ আত্মসাতে অভিযুক্ত ব্যক্তিকে সিইও নিয়োগ দিয়েছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স। অভিযুক্ত অজিত চন্দ্র আইচ সোনালী লাইফ ইন্স্যুরেন্সে সিইও থাকাকালে 350 কোটি টাকা লুট হয়। এর মধ্যে 150 কোটি টাকার বেশি লোপাটে তার সংশ্লিষ্টতা পায় গোয়েন্দারা। এছাড়া প্রোগ্রেসিভ ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সে দায়িত্ব পালনকালে ভয়াবহ আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত এই কর্মকর্তা। গ্রাহকের বীমার অর্থ পরিশোধে ব্যর্থতা, সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর আইনি দুর্বলতার কারণে চরম আস্থাহীনতায় দেশের বীমা খাত। এমন পরিস্থিতি থেকে উত্তরণে যখন সংস্কারের আলোচনা চলছে, তখন বিপুল অর্থ কেলেঙ্কারি ও সীমাহীন দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিকে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিল যমুনা লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটিতে অজিত চন্দ্র আইচ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। 3 মাসের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের বাধ্যবাধকতা থাকলেও 6 মাসেও মেলেনি অনুমোদন। অথচ এমডির ফাইলে স্বাক্ষর করে যাচ্ছেন হরহামেশাই, নিচ্ছেন বেতন ভাতাও। এমন অভিযোগ যমুনা লাইফ সংশ্লিষ্টদের। অনুসন্ধানে জানা যায়, অতীতে কাজ করা প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নীতিতে জড়িয়েছেন অজিত চন্দ্র। সন্ধানী লাইফের প্যাড ব্যবহার এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে নানামুখী অনিয়মে জড়ান এই কর্মকর্তা। সোনালী লাইফেও একই ধরনের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তার বিরুদ্ধে। যেহেতু আমার সাইনটা জাল হয়েছে, আমার একটা বিএফকেসি আমি জবাব দিচ্ছি। প্রোগ্রেসিভ লাইফে সিইও থাকাকালে জালিয়াতির মাধ্যমে 10 লাখ টাকা হাতিয়ে নেন অজিত চন্দ্র। তদন্তে তাকে ওই পরিমাণ অর্থ জরিমানা করা হয়। পরে সোনালী লাইফের সিইও হয়ে আরও বড় দুর্নীতিতে নাম লেখান বিতর্কিত এই কর্মকর্তা। 350 কোটি টাকা আত্মসাতের ঘটনায় তার নাম উঠে আসে BFIUর প্রতিবেদনে। 150 কোটি টাকার বেশি অর্থ লোপাটে সিইও হিসেবে তার সরাসরি সংশ্লিষ্টতা চিহ্নিত করেন আর্থিক গোয়েন্দারা। সোনালী লাইফে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সমন্বয়ে একটি দুর্নীতির সিন্ডিকেট গড়েন অজিত। বিভিন্ন সময় দুর্নীতির কারণে তার স্বজনদের চাকরিচ্যুতির পাশাপাশি মামলার আসামিও করা হয়। প্রতিষ্ঠানটিতে IDRA প্রশাসক নিয়োগের পর অজিত সিন্ডিকেটে নিপীড়িত কর্মকর্তাদের আন্দোলনের মুখে বিদায় নিতে হয় তাকে। তবে এসব বিষয়ে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বীমা খাতে স্বচ্ছ ও সৎ লোকের অভাব থাকায় বাধ্য হয়ে অজিত চন্দ্রকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে সিইও নিয়োগের অনুমোদনের সিদ্ধান্ত আটকে রেখেছে নিয়ন্ত্রক সংস্থা IDRA। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি তিনি। IDRA এর মুখপাত্র বলছেন, অজিতের বিরুদ্ধে অভিযোগ পরীক্ষা করে দেখছে নিয়ন্ত্রক সংস্থা। শিগগিরই আসবে সিদ্ধান্ত। IDRA এর অনুমোদনে তো একটু সময় লাগে। ওনার ব্যাপারে বেশ কিছু অভিযোগ আমাদের মনে হয় কর্তৃপক্ষ পেয়েছেন, সেইটা মনে হয় একটু যাচাই বাছাই করার জন্য এই সময়টা লাগছে। যমুনা লাইফের বর্তমান পর্ষদের অনিয়ম দুর্নীতি অব্যাহত রাখতেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে সিইও নিয়োগ করা হয়েছে, এমন অভিযোগ প্রতিষ্ঠানটির গ্রাহকদের। রেদওয়ানুল হক, DBC নিউজ, ঢাকা। সিলেটের MC কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ মামলার রায় আজ। ঘটনার প্রায় 6 বছর পর চাঞ্চল্যকর মামলার রায় হতে যাচ্ছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করবেন। এর আগে গত বুধবার আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। মামলাটি নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 24 জন সাক্ষ্য দিয়েছেন। 2020 সালের 25শে সেপ্টেম্বর রাতে MC কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে দল বেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 2 জনকে আসামি করে মামলা করেন। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, কখন ঘোষণা হতে পারে রায়ের এবং মামলার রায় নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন?
শ্রাবন্তী, আমি এখন রয়েছি সিলেটের আদালত প্রাঙ্গণে এবং আজকে 2020 সালের 25 সেপ্টেম্বরে ঘটে যাওয়া সিলেটের মুরারিচাঁদ কলেজে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার কাঙ্ক্ষিত রায় এবং রায়ের যে কার্যক্রম সেটি আসলে আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে 11টার দিকে এবং এরপর হয়তো সেই রায়টি চলে আসবে। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই, এই ঘটনা সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক যিনি স্বপন কুমার রায়, তিনি এই রায়টি ঘোষণা করবেন এবং এর আগে গত বুধবার আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং এরপর কিন্তু আজকের রায়ের যে তারিখটি সেটি নির্ধারণ করা হয়। আদালত সূত্রে আমরা জানতে পেরেছি মামলাটি নারী ও শিশু বিচার ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়ে তারপরই সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয় এবং এখানে 24 জন সাক্ষী দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন গৃহবধূ, তার স্বামী রয়েছেন এবং আসামিদের স্বীকারোক্তি নেওয়া ম্যাজিস্ট্রেট, মামলার তদন্ত কর্মকর্তা সহ এমসি কলেজের অধ্যাপক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক। সাক্ষ্য গ্রহণকালে বাদীর সাক্ষ্য নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ এবং 2020 সালের যে 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে কিন্তু দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং এই ঘটনার পর সারা দেশে কিন্তু আলোড়ন সৃষ্টি এবং ঘটনার পরই স্বামী শাহপুরান থানায় 6 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন এবং এই মামলার প্রেক্ষিতে পরবর্তীতে কার্যক্রম শুরু হয় এবং এখানে 8 জন যে আসামি রয়েছেন তাদের মধ্যে 6 জনের ডিএনএর আসলে মিল পাওয়া গেছে এবং বাকি 2 জনের। তো সব মিলিয়ে এই যে রায়ের কার্যক্রম, রায়ের ঘোষণার পরই আসলে এই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ কি সেটি আসলে জানা যাবে। তো আমার কাছে এই ছিল এই ঘটনার সবশেষ খবর। শ্রাবন্তী। তাওহিদ, ধন্যবাদ আপনাকে। হরমুজ প্রণালীতে ইরানের উপর আবারও কঠোর নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে জলপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর 20% টোল আরোপের ঘোষণাও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজের ওমানি জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের চালানো হামলায় নিহত হয়েছেন এক ভারতের নাবিক। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী প্রায় 5 মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের কারণে এ পথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আর চলমান এই উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে নৌ অবরোধ জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এছাড়াও হরমুজে নিরাপত্তা নিশ্চিত করতে 20% অতিরিক্ত শুল্ক বা টোল নেওয়ার দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা বলেন তিনি। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তি ভঙ্গ করেছে ইরান। আরও অভিযোগ করেন, এ পর্যন্ত 10 বার চুক্তি হলেও ইরান প্রতিবারই তা ভেঙেছে, আর তাই এবার জোরালো হামলা চালাবে ওয়াশিংটন বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইরানকে হুঁশিয়ারি দিয়ে ওয়াশিংটন আরও জানায়, প্রণালীতে চলাচলকারী জাহাজে ইরান হামলা চালালে এর জবাব সামরিক শক্তির মাধ্যমে দেয়া হবে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে ওমানের জলসীমায় তাদের 2টি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এমন তথ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা আরও জানায়, এই হামলায় নিহত হয়েছেন একজন ভারতীয় নাবিক, আহত হয়েছেন অন্তত 8 জন। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসিকে নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই এর পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য বলছে, আইআরজিসি বিদেশি শক্তির জন্য হুমকি, সাইবার হামলা এবং যুক্তরাজ্যের মাটিতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিশেষ করে ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের 2 সাংবাদিককে হত্যার পরিকল্পনা এবং ব্রিটিশ লক্ষ্যবস্তুতে সাইবার হামলার অভিযোগ এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।